দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের কোনি গল্পের যে বিষয়বস্তু আমরা শুরু করেছিলাম তার আজ 6 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা আজ 6 নম্বর যে অধ্যায়টি রয়েছে তার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং তারপরে কিছু এসএকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। আজ আমরা কোনি যে গল্প বিষয়বস্তু আলোচনা শুরু করেছিলাম তার 6ষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। ক্রমবর্ধমান বিরুদ্ধ পরিস্থিতির চাপে ক্ষিতিশ সিংহের মনের মধ্যেকার প্রশিক্ষক সত্তা ক্রমশ দৃঢ়তর রূপ লাভ করতে থাকে। কোনির মাধ্যমে সেই জেদকে ফলবান করার স্বপ্ন দেখেন তিনি। তাই তার বাস্তব কঠিন অবস্থাটা সরেজমিনে পরীক্ষা করার জন্য ক্ষিতীশ একদিন কোনিদের বস্তির ঘরের দুয়ারে হাজির হন, হাতে জুপিটার ক্লাবে সুইমার হিসেবে ভর্তি হওয়ার ফর্ম নিয়ে। সেখানে গিয়ে ক্ষিতীশ তাদের সংসারের চরম আর্থিক দৈন্য দুর্দশার ছবি নিজের চোখে দেখেন। কোনির সঙ্গে কথা বলে জানতে পারেন যে সে 5ম শ্রেণীর ছাত্রী হলেও দারিদ্র্য ও অনিয়মিত উপস্থিতির কারণে তার পড়াশোনার প্রায় ইতি ঘটেছে। যাই হোক, সেদিন বিকেলের দিকে সাঁতার প্রশিক্ষণের জন্য ভর্তি করতে তাকে নিয়ে ক্ষিতীশ জুপিটার ক্লাবে যান। সেখানে ক্ষিতীশের প্রতিদ্বন্দ্বী ও জুপিটারের বর্তমান চিফ ট্রেনার হরিচরণ ও তার সঙ্গী প্রফুল্ল বসাকের সঙ্গে তার সাক্ষাৎ হয়। বিভিন্ন কথায় কোনির প্রতি তাচ্ছিল্য প্রকাশ করে ট্রায়ালের জন্য পরের দিন সকালে আসতে বলে তারা দুজন সেদিনকার মতো কোনি ও ক্ষিতীশকে বিদায় করে। কিন্তু পরদিন যথাসময়ে যথারীতি সফল ট্রায়াল দিলেও কোনি জুপিটার ক্লাবে সাঁতারু হিসাবে ভর্তি হতে পারে না, কারণ সেখানে নাকি আর কোনো নতুন সাঁতারু ভর্তি করার মতো জায়গা নেই। এইভাবে মিথ্যা অজুহাতে চরম অপমানিত ও প্রত্যাখ্যাত হয়ে ক্ষিতীশ ক্ষোভে, রাগে, দুঃখে ফেটে পড়েন। মনের মধ্যে তার প্রতিজ্ঞা আরও দৃঢ় হয়ে ওঠে। উত্তেজনার ঘোরে তিনি জুপিটার ক্লাবের চির প্রতিদ্বন্দ্বী অ্যাপোলো ক্লাবের দিকে চলে যান। সেখানে গেটের সম্মুখে অ্যাপোলোর প্রভাবশালী ভাইস প্রেসিডেন্ট নকুল মুখুজ্জের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তাদের মতো চির প্রতিদ্বন্দ্বী ক্লাবে হঠাৎ ক্ষিতীশের মতো নিষ্ঠাবান জুপিটার প্রেমীকে দেখে নকুল মুখুজ্জে অবাক হয়ে যান। কথা বলে তিনি জানতে পারেন যে ক্ষিতীশ জুপিটারে অপমানিত হয়ে সেই ক্লাব ছেড়ে অ্যাপোলোতে কোনি নামে একটি সম্ভাবনাপূর্ণ মেয়েকে সাঁতারের ট্রেনিং করাতে চান। ক্ষিতীশের চরিত্রের নিষ্ঠাবান আচরণ তার পূর্বজ্ঞাত ছিল, তাই তার বর্তমান অসহায়তাপূর্ণ আবেদন কোনির সম্ভাব্য সাফল্যের মাধ্যমে ভবিষ্যতে অ্যাপোলোর সুনাম অর্জনের সম্ভাবনা ইত্যাদি সকল কিছু বিবেচনা করে কোনিকে তাদের ক্লাবে ভর্তি করানোর ব্যাপারে নকুল মুখুজ্জে ক্ষিতীশকে কথা দেন। এদিকে এতদিনের পুরনো ক্লাব জুপিটার ছেড়ে আসার যন্ত্রণা ক্ষিতীশের মনকে কুরে কুরে খেতে থাকে। বাড়ি ফিরে জুপিটার ছাড়ার বেদনায় তার সারা রাত ঘুম আসে না। পরদিন সকালে তার একান্ত অনুগামী ভেলো এসে তার জুপিটার ছেড়ে আসার ব্যাপারে সমর্থন জানায়, কিন্তু জুপিটারের প্রতি ভালোবাসার গভীরতায় ভেলোর যুক্তিগ্রাহ্য বক্তব্য তার কাছে অসহ্য বলে মনে হয়। ভেলোর এহেন বক্তব্যে তিনি হঠাৎ উত্তেজনাবশে তাকে মারতে উদ্যত হন। এমনই ছিল জুপিটারের প্রতি ক্ষিতীশের ভালোবাসা। সেদিন তুমি ওই রকম স্ট্রোক দিতে শিখবে। কে কাকে উদ্দেশ্য করে কার মতো স্ট্রোক দেওয়ার কথা বলেছেন, কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তা এ কথা বলেন, কোন ধরনের স্ট্রোকের কথা বলতে গিয়ে বক্তা ওই রকম স্ট্রোকের কথা বলেছিলেন, শ্রোতা এর উত্তর কি দেয়। উত্তর দেখো, বক্তা শ্রোতার আলোচ্য ব্যক্তি। প্রখ্যাত কথা সাহিত্যিক মতি নন্দী রচিত কোনি উপন্যাসের
ষষ্ঠ পরিচ্ছেদে ক্ষিতিশ সিংহ ওরফে খিদ্দা কনিকে উদ্দেশ্য করে জুপিটার ক্লাবের দক্ষ সাঁতারু সুহাসকে দেখিয়ে তার মতোই স্ট্রোক দেওয়ার কথা বলেছেন। বক্তব্য: কনি নিবেশিত চিত্তে একটি মেয়ে সাঁতারুর নাইলনের দামি কস্টিউমের দিকে তাকিয়েছিল ও হঠাৎই ক্ষিতীশকে ওই কস্টিউমটি কাপড়ের ধরন সম্পর্কে প্রশ্ন করে তার রঙের সৌন্দর্য সম্পর্কে নিজের মনোভাব ব্যক্ত করে বলে, "খুব সুন্দর রংটা।" তখনই ক্ষিতীশ ওই ধরনের একটি কস্টিউম তিনি কনিকে কিনে দেবেন বলে জানিয়ে প্রশ্নোদ্ধৃত কথাটি বলেন। ওই রকম স্ট্রোকের অর্থ আলোচ্য অংশে ক্ষিতীশ বলেন, সুহাস যেভাবে সাঁতারের সময় হাতটা মাথার ঠিক সামনে জলে প্রবেশ করাচ্ছে, তারপর নিচে নামিয়ে উরু পর্যন্ত প্রসারিত করে দিচ্ছে, কনিকেও সেই রকম করতেই হবে। অবশ্য এর জন্য দ্রুত হস্ত সঞ্চালন করা প্রয়োজন। এলোপাথারিভাবে জলে আঘাত করা এক্ষেত্রে নিরর্থক। কবজি শক্ত রেখে মসৃণভাবে জলের মধ্যে হাতকে প্রবেশ করাতে হবে। প্রসঙ্গক্রমে ক্ষিতীশ এও জানান, শুধু নিঃশ্বাস নেওয়ার সময় মাথা ঘোরাতে হবে। মাথা বেশি নাড়ালে চলবে না, কারণ তাতে গতি ব্যাহত হবে। সুহাসের কাঁধটা যেভাবে জল থেকে উঠে আসছে সেদিকেও ক্ষিতীশ কনির দৃষ্টি আকর্ষণ করান। সুহাসের এই নিখুঁত স্ট্রোকের সঙ্গে কনির পরিচয় করিয়ে দিতে গিয়েই ক্ষিতীশ ওই রকম স্ট্রোকের কথা বলেন। তার উত্তর: কনি সাঁতার বিষয়ে মোটামুটি জ্ঞাত ছিল, কিন্তু সুহাসের মতো উৎকর্ষমানের সাঁতারু হওয়া যে যথেষ্ট কষ্টসাধ্য বিষয় সে ব্যাপারে কনির কোনো ধারণা ছিল না। তাই ক্ষিতীশের কথার উত্তরে কিঞ্চিৎ তাচ্ছিল্যের সুরেই বলে, "দুদিনেই শিখে নেব।" প্রশ্ন: দেখো, একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দিও, তাহলেই হবে। বক্তার এমন কথা বলার কারণ কি? এ কথায় বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? উত্তর দেখো, কথা সাহিত্যিক তথা ক্রীড়া সাংবাদিক মতি নন্দী রচিত কনি উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র ক্ষিতীশ সিংহ আলোচ্য উক্তিটির বক্তা। ক্ষিতীশ একজন সাঁতার অন্তঃপ্রাণ ব্যক্তিত্ব। জীবনের ৩৫টা বছর তিনি জুপিটার ক্লাবের জন্য উৎসর্গ করে দিয়েছেন, অথচ প্রাপ্য তথা যোগ্য সম্মানের বিন্দু বিসর্গও তিনি পাননি। শুধু তাই নয়, এই ক্লাবের চিফ ট্রেনারের পদে দীর্ঘদিন সমাসীন থেকে তিনি নিষ্ঠা ভরে তার দায় দায়িত্ব পালন করলেও পদ ও পরিচালন ক্ষমতালোভী এক গোষ্ঠীদ্বন্দ্বের কবলে পড়ে তিনি পদত্যাগে বাধ্য হন। সঙ্গে কনিকে প্রশিক্ষণ দানের জন্য তিনি জুপিটারের দ্বারস্থ হলে সেখানেও তিনি অপমানিত ও অপদস্থ হন। এমতাবস্থায় ক্ষিতীশ জুপিটার ত্যাগে বাধ্য হলেও কনিকে দক্ষ সাঁতারু হিসাবে গড়ে তোলার তার অদম্য বাসনা ও দৃঢ় প্রতিজ্ঞা তাকে জুপিটারের চিরশত্রু অ্যাপোলোর শরণাপন্ন হতে বাধ্য করে। বস্তুত পরিচিত লোকজনের বিতৃষ্ণা ও দীর্ঘদিনের আনুগত্যের পরিবর্তে অপমান লাভ করায় এক প্রকার কোণঠাসা হয়ে গিয়েই ক্ষিতীশ নকুল মুখার্জির কাছে যে অনুরোধ করেন তার সাথে আকুতির সুর মিশে যায়। তার মানসিকতা: ক্ষিতীশ সিংহ একজন নিবেদিত প্রাণ সাঁতার প্রশিক্ষক। যোগ্য শিষ্যকে সর্বাংশে সমৃদ্ধ করার জন্য তিনি নিজেকে নিঃশেষে উজাড় করে দিতেও সদা প্রস্তুত ছিলেন। পরিবর্তে কোনো প্রকার খ্যাতি, প্রতিপত্তি কিংবা অর্থ তার কাম্য ছিল না। জুপিটারের চিফ ট্রেনার পদে অধিষ্ঠিত থাকলেও তিনি কোনো দিন তার মনের মতো শিষ্য পাননি। এমতাবস্থায় কনির মতো একজন শিষ্য পাওয়ার পর তিনি যে তাকে প্রশিক্ষণ দানের জন্য জুপিটারের কাছে প্রত্যাখ্যাত হয়ে অ্যাপোলোর দ্বারস্থ হবেন তা অতি স্বাভাবিক ব্যাপার। তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যে ক্ষিতীশ কনির জন্য অ্যাপোলোর দ্বারস্থ হলেও জুপিটারের প্রতি প্রেম
ও আনুগত্য তিনি কোনোভাবেই খর্ব হতে দেননি। তাই ক্ষিতীশের এই আকুতিপূর্ণ উক্তিটির মধ্য দিয়ে প্রকৃতপক্ষে একজন যথার্থ গুরুর জেদ ও প্রাক্ষোভিক অভিঘাতের পরিচয় পাওয়া যায়।